সময় চলে আপন গতিতে। ভালো সময় খারাপ সময় দুটোই প্রবহমান, কারো জন্য থেমে থাকে না। আজ 4 দিন ধরে রীতি ঘরবন্দি। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাগুলো ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে উঠে। মাথায় কেমন সব পোকার মতো কিলবিল করতে থাকে। নিজেকে পাগল মনে হয়। রীতি যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাই রীতি আজ মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে বেরুল। ছাদে ওর যেতে একদম ইচ্ছে করে না। ছাদে গেলে মনে হয় অদৃশ্য কোনো শক্তি ওর গলা চেপে ধরছে। তাই রীতি ছাদে যাওয়ার অভ্যাস পরিত্যাগ করেছে। রীতি গেটের বাইরে সরু রাস্তাটা দিয়ে একা একা হাঁটছে। আশেপাশের প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যাচ্ছে। রীতি মনের ব্যথা মনে চেপে রেখে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে সবার সাথে কুশল বিনিময় করছে। তারপর আবার একা একা হাঁটছে। কতদিন বধূনি দেখা হয় না। হঠাৎ রীতির ফোন বেজে উঠল। রীতি ফোন রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ বল। রাইসা ফোনের ওপাশ থেকে বলল, তোর ব্যাপার কি বলতো রীতি? ভার্সিটিতে আসছিস না কেন? কারণ বলেছি। হ্যাঁ বলেছিস, বাড়িতে শিফট করেছিস। কিন্তু হুট করে বাড়িতে কেন শিফট করেছিস? কি হয়েছে? দেখা হলে বলবো। রাইসা বিরক্ত হয়ে বলল, দেখাটা হবে কবে? রীতি নির্লিপ্ততা কণ্ঠে বলল, জানি না। রাইসার বিরক্তির সাথে সাথে রাগ উঠে গেল। জানিসটা কি? হা, ফোন রাখো। ভালো লাগছে না। রীতি রাইসাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। রাইসা ফোনের দিকে বড় বড় চোখ করে আছে। রীতি ওর সাথে এমন ব্যবহার করছে। রাইসাও অভিমান নিয়ে বসে রইল। রীতি ফোন কেটে আশেপাশে দেখল। কথা বলতে বলতে অনেকটা রাস্তা এগিয়ে এসেছে। আউট চিৎকার শুনে রীতি মাঠের দিকে তাকাল। রীতি সারি সারি নারকেল গাছের সামনে দাঁড়িয়ে আছে। নারকেল গাছের পরে ছোট একটা পুকুর, আর পুকুরের ওই পারে বড় একটা খেলার মাঠ, যেখানে ছোট বড় ছেলেরা ক্রিকেট খেলছে। রীতির আবারও পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। ও বাড়িতেও বাগানে সাদিব ছোট বাচ্চাদের সাথে ক্রিকেট খেলত। রীতি বারান্দা অথবা ছাদ থেকে দাঁড়িয়ে দেখত আর হাসত। রীতির অস্থির লাগছে। যা ভুলে থাকার চেষ্টা করে তাই চোখের সামনে বারবার ভেসে ওঠে। রীতির চোখ পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে। রীতি ডান হাতে নারকেল গাছে ভর দিল। ভালো লাগছে না কিছু। শুদ্ধতম ভালোবাসায় শুদ্ধতম কষ্ট পেতে হয়। ভালোবাসা যতটা গাঢ়, কষ্ট তার চেয়েও গাঢ়তর। রীতি এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। রীতি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ির পথে পা বাড়াতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রীতি চমকে গেল। শুধু চমকেই যায়নি, ভয় পাচ্ছে প্রচুর। রীতি ঢোক গিলে চোখ নামিয়ে নিল। ডান হাতে ওড়না খামচে ধরে আছে। রীতি আবারও চোখ তুলে তাকালো। সাদিব শান্ত দৃষ্টিতে রীতির দিকে চেয়ে আছে, যেন চোখ জুড়িয়ে নিচ্ছে। রীতি আবারও চোখ নামিয়ে নিল। ওই চোখের দিকে তাকিয়ে থাকার শক্তি রীতির নেই। সাদিব নীরবতা ভেঙে বলল, কি করে পারলে? কি করে রীতি? রীতি ভয়ে ভয়ে আশেপাশে তাকাল। তারপর বাড়িতে যাওয়ার জন্য সাদিবকে পাশ কাটিয়ে যেতে নিলে সাদিব রীতির হাত ধরে ফেলল।
রীতি ভয়ার্ত গলায় বলল, আমার হাত ছেড়ে দিন প্লিজ। কেউ দেখলে খারাপ হয়ে যাবে। ছোট থেকে এখানেই বড় হয়েছি। বুড়ো থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে চিনে। কেউ দেখলে বাবার কানে যেতে সময় লাগবে না। এমনিতেই আমার জন্য বাবা অনেক অপমানিত হয়েছে। নতুন করে আর নয় প্লিজ। বাবা আর নিতে পারবে না। সাদিব রীতির হাত ছেড়ে দিল। মফস্বল এলাকা। আশেপাশে প্রচুর মানুষ। এছাড়া রীতির নিজের এলাকা। কেউ দেখলে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিবে না। হাত ছাড়া পেয়ে রীতি চলে যেতে নিলে সাদিব সামনে গিয়ে দাঁড়ালো। দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, হাত ছেড়ে দিয়েছি বলে কি ছাড়া পেয়ে গেছো? হাত ছেড়েছি তোমাকে নয়। রীতি সাদিবের দিকে চেয়ে আছে। সাদিবের চোখে গোপন ব্যথারা রীতির চোখে ধরা দিচ্ছে। রীতি আবারও চোখ নামিয়ে নিল। সাদিবের বলার অপেক্ষায় আছে। আমি তোমার হাত ছেড়ে দিয়েছি। কোনো প্রকার সিন ক্রিয়েট করব না, বাট কিছু কথা বলতে চাই, শুনতে চাই। রীতি ফোনের স্ক্রিন অন করে বলল, বাবা এক্ষুনি বাড়িতে আসবে। আমাকে যেতে হবে। আপনিও চলে যান। সাদিব অসহায়ভাবে বলল, রীতি আমার অপেক্ষা প্রহর কখন শেষ হবে? নাকি কখনো শেষ হবে না? রীতি শক্ত গলায় বলল, মানে? সাদিব বলল, আমার অপরাধ আমি জানতে চাই। বলো আমার অপরাধ কি? রীতি নিজেও জানে না সাদিবের অপরাধ কি। তাই চুপ করে আছে। আমার তোমার সাথে অনেক কিছু বলার আছে, জানার আছে। আমার সাথে একটু কথা বলো। আমি আজ 4 দিন ধরে আমি তোমার এলাকায় ঘুরঘুর করছি। বুঝতে পারছো সাদিব ঘুরঘুর করছে। তোমার অপেক্ষায়, তোমাকে একটু দেখার আশায়, কথা বলার আশায়। তুমি তো আমার ফোন রিসিভ করোই না। আজ অবশেষে সেই সুযোগ পেয়েছি। সাদিব আপনি চলে যান। এভাবে ঘুরঘুর করবেন না। আপনাকে মানায় না। আপনি যথেষ্ট ম্যাচুইউর একটা ছেলে। রীতি, কিসের অভিমান এত? কি করেছি আমি? আমাকে দেখতেই পারছো না একদম। রীতি কিছুটা চিৎকার করে বলল, কি করব তাহলে? আপনার বাবা যা করেছে তারপরেও। রীতি থেমে গেল। সাদিব জিজ্ঞেস করল, তারপরেও কি? আমি এখন বলতে পারবো না। আর আপনার জানার প্রয়োজনও নেই। সাদিব রীতির সামনে দাঁড়িয়ে জোরপূর্বক বলল, না জেনে যাব না। রীতি কাদো কাদো হয়ে আশেপাশে দেখছে। বুঝতে পারছে সাদিব নাছোড়বান্দা। তারপর বলল, আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না। আপনি আমার সাথে আগামীকাল দেখা করবেন। সময়, স্থান আমি মেসেজ করে জানিয়ে দেব। এখন এখান থেকে যান। রীতি দ্রুত হাঁটা ধরল। সাদিব ওভাবেই দাঁড়িয়ে আছে। রীতি অনেকটা দূরে গিয়ে পেছনে ঘুরে তাকাল। সাদিব যেন এর অপেক্ষাই ছিল। রীতি দাঁড়িয়ে গিয়ে আবারও ইশারা করল চলে যেতে। সাদিব মুচকি হেসে উল্টো পথে হাঁটা ধরল। রীতিকে দেখেছে, রীতির সাথে কথা বলেছে, এটুকুতেই সাদিবের শান্তি লাগছে। আগামীকাল আবারও দেখা হবে।
এটা ভাবতেই সাদিবের মনে শিহরণ বয়ে গেল। রীতি আজ নীল শাড়ি, নীল চুড়ি, চোখে কাজল টেনে, ঠোঁটে হালকা লিপি পরে, খোলা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে ভালো করে দেখে নিচ্ছে। সব সময় শুনেছে মেয়েদের নীল শাড়িতে এমন লাগে, তেমন লাগে। ফেসবুকে কত মেয়ের পিক দেখেছে নীল শাড়ি পরা। নীল শাড়ির প্রশংসায় পঞ্চমুখ কত ছেলেরা। রীতি নিজেও আজ ফাইনালি নীল শাড়ি পরে সেজেছে সাদিবের জন্য। আচ্ছা, সাদিবও কি আমাকে দেখে মুগ্ধ হবে? প্রশংসায় পঞ্চমুখ হবে? অপলক আমার দিকে চেয়ে থাকবে? না নীরবতায় নিজের মুগ্ধতা প্রকাশ করবে? না মুচকি হাসবে? রীতি এসব ভাবতে ভাবতে আয়নার সামনে থেকে সরে দাঁড়াল। সাদিব সাদা টি শার্ট পরে হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে বাইকের চাবি নিয়ে বের হচ্ছে। রীতি গতকাল রাতে মেসেজ করে জানিয়ে দিয়েছে দেখার করার কথা। অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে। রীতিদের এলাকার স্থানীয় কলেজে সকাল 10টায় দেখা করতে আসবে। সাদিব 9টায় বের হচ্ছে। ওখানে পৌঁছাতে আধ ঘন্টা লাগবে বাইকে। আধ ঘন্টা হাতে রেখে বের হবে। একটুও লেট করতে চায় না সাদিব। সাদিব বের হতেই সাদিবের বাবা ভ্রু কুঁচকে সাদিবের দিকে চেয়ে বলল, কোথায় যাচ্ছ? কাজ আছে। ব্যস্ততা দেখিয়ে। সাদিবের বাবা অদ্ভুতভাবে সাদিবকে দেখছে। তারপর বলল, তোমার কাজ পড়ে হবে। এখন আমার কথা শুনো। সরি বাবা, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার যেতে হবে। তোমার কাজ পড়ে দেখা যাবে। সাদিব বাবাকে পাত্তা না দিয়ে চলে গেল। সাদিবের বাবা চোখ বড় বড় করে সাদিবের যাওয়া দেখছে। সাদিব রীতির কলেজে আধ ঘন্টা আগেই পৌঁছে গেছে। রীতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে রীতি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছে। সাদিব আশেপাশে দেখছে। সাদিব দূর থেকে দেখছে একটা মেয়ে নীল শাড়ি পরে আসছে। সাদিব চোখ সরিয়ে নিল। অন্য মেয়েকে দেখতে চায় না সাদিব। সাদিবের মনে হচ্ছে নীল শাড়ি পরা মেয়েটা সাদিবের দিকে এগুচ্ছে। সাদিব মেয়েটার দিকে তাকাল। মেয়েটা আর কেউ নয়, রীতি। সাদিব উঠে দাঁড়াল রীতিকে দেখে। শাড়ি পরায় দূর থেকে চিনতে পারেনি। সাদিব হা করে রীতিকে দেখছে। রীতি তেমন সাজগোজ করেনি। তবুও রীতিকে গর্জিয়াস লাগছে। মুগ্ধ করছে সাদিবকে। সাদিবের হার্টবিট বেড়ে গেল। রীতি সাদিবের দৃষ্টি দেখে নড়েচড়ে দাঁড়াল। সাদিব নিজের কপালে 2 আঙুল দিয়ে ঘষে মৃদু হেসে চোখ তুলে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। রীতি আলতো হেসে বলল, ব্রেকআপের দিন সবাইকেই সুন্দর লাগে, আর ব্রেকআপের পর তো আরও সুন্দর লাগবে। সাদিব রীতির কথা বুঝতে পারছে না। সাদিব প্রশ্নবোধক চাহনি দিয়ে কাপা কাপা গলায় বলল, কি বললে তুমি? ব্রেক-আপ? রীতি আবারও আলতো হাসল। তারপর বলল, হ্যাঁ, ব্রেকআপ। সাদিব দাঁতে দাঁত চেপে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো তুমি? মজা করছো? রীতি সাদিবের থেকে রাগের পাওয়ার এক ধাপ বাড়িয়ে দিয়ে বলল, মজা করছি আমি? মজা করছি? আপনার মজা মনে হচ্ছে? এত কিছুর পর ব্রেকআপ আপনার কাছে মজা মনে হচ্ছে? আপনার বাবা আমার বাবাকে যা বলেছে, যেভাবে সবার সামনে অপমান করেছে, গায়ে হাত তুলেছে, তারপরেও মজা করব? কোনো বাবার মেয়ে এমন হতে পারে? সাদিব রীতির কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ওর বাবা রীতির বাবার গায়ে হাত তুলেছে? কি বললে তুমি? বাবা আঙ্কেলের গায়ে হাত? রীতি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আপনার বাবা ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে আজেবাজে কথা বলেছে,
কলার ধরে ধাক্কা মেরেছে। সাদিব রীতির কথা শুনে বসে পড়ল। ওর বাবা এরোগেন্ট জানত, কিন্তু এতটা নীচ কাজ করতে পারে ভাবতে পারেনি। রীতি আবারও বলল, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে বড়লোক ছেলে পটাতে হয়। আমার বাবা লোভী, হিসেবনিকেশ করেই আপনাদের বাড়িতে গিয়েছে। আপনাকে আমি বাবার কথায় ফাঁসিয়েছি, যাতে আমার বাবা আজীবন ফ্রিতে আপনাদের বাড়িতে থাকতে পারে। আমি থার্ড ক্লাস চিপ গার্ল। আমি নানাভাবে আপনাকে ইমপ্রেস করেছি। আমার বাবা লজ্জায় মাথা নিচু করে ওই বাড়ি থেকে বের হয়ে এসেছে। সেদিনের পর বাবা আজ পর্যন্ত আমার সাথে কথা তো দূরের কথা, এক টেবিলে বসে খায়নি। রীতির কান্নার বেগ বেড়ে যাচ্ছে। সাদিব কি করবে বুঝতে পারছে না। কিভাবে রীতিকে সান্ত্বনা দিবে? রীতিকে সান্ত্বনা দেওয়ার মুখ ওর নেই। ওর বাবা রীতির বাবার সাথে এমন আচরণ করেছে, এর জন্য নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। রীতি কান্না থামিয়ে বলল, সাদিব, আমি জানি আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার কিছু করার নেই। জানেন তো, একজনের দোষে 10 জন ভোগে। তেমনি একজনের জন্য আপনিও শাস্তি পাচ্ছেন। আপনি যদি বলেন আমি আপনার সাথে অন্যায় করছি, তো করছি, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। এত কিছুর পরেও আমি নিজের কথা ভাবতে পারব না। সাদিব রীতির কথা শুনে বলল, আর আমার কথা? আমার জন্য তোমার একটুও মায়া হচ্ছে না? মায়া না হোক, আমাকে দেখে তোমার করুণা হচ্ছে না? আকুতিভরা কণ্ঠে বলল। রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার যা বলার বলে দিয়েছি, আপনি যেতে পারেন। সাদিব রীতিকে বলল, আমার দিকে তাকাও। তুমি পারবে তো আমাকে ভুলে যেতে, ভালো থাকতে? রীতি দৃষ্টি লুকিয়ে বলল, চেষ্টা তো করতে পারি। চেষ্টা করলে সব সম্ভব। মুখ ভার করে আকাশের দিকে তাকিয়ে। সাদিব রীতির গালে হাত দিতেই রীতি ছিটকে সরে গেল। সাদিব হাত সরিয়ে হাত মুঠো করে নিল। আমার প্রতিনিয়ত আপনার বাবার করা ব্যবহারগুলো চোখের সামনে ভেসে ওঠে। এমনকি ঘুমের মাঝেও স্বপ্ন দেখি। জানেন তো, আমি ঘুমাতে পারি না। নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হয়। আমি আর পারব না অপরাধী হতে। নিজের বিবেকের কাছে নিচু হয়ে যাচ্ছি। আমি নিচু মানুষ হতে পারব না। সাদিব আকুতি নিয়ে বলল, তাই আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি পারলেও আমি পারব না। আমি রীতি তোমাকে ছাড়া থাকতে পারব না। এই দেখো, আমাকে দেখো, আমার চেহারার কি হাল হয়েছে। আমি 4 দিন ধরে তোমার বাড়ির আশেপাশে পাগলা কুকুরের মতো ঘুরে বেরিয়েছি শুধু তোমাকে একবার দেখার জন্য। তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি। তবুও প্লিজ। রীতি সাদিবের কথায় আবেগপ্রবণ হয়ে পড়ছে। আবেগপ্রবণ হলে হবে না। তাই চোখের কোণো থেকে পানি মুছে সাদিবকে রেখেই চলে যাচ্ছে। সাদিবের হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে। সাদিব রীতিকে ডাকছে, কিন্তু রীতি সাদিবের কোনো কথাই পাত্তা দিচ্ছে না। মনের ঘরে খিল দিয়েছি শক্ত করে, সেখানে আপনার আকুতি গিয়ে পৌঁছাবে না। আমাকে ক্ষমা করুন। রীতির গাল বেয়ে পানি পড়ছে। রীতি মুছার প্রয়োজন মনে করছে না। সাদিব উঠে দাঁড়াল। ওর মাথায় আগুন জ্বলছে। ওর বাবার এত অহংকার, এত দাম্ভিকতা, এত বর্বর মানুষ, এত জঘন্য মানুষ জানা ছিল না। আজ বাবার মুখোমুখি হবে সাদিব। সব প্রশ্নের জবাব চাই ওর। সাদিব বাড়িতে এসে তাণ্ডব শুরু করে দিয়েছি। সাদিবের মা সাদিবের এমন রূপের সাথে পরিচিত নয়। সাদিব বরাবর ঠান্ডা, শান্তশিষ্ট, হাস্যোজ্জ্বল ছেলে। কখনো কারো সাথে রাগী কণ্ঠে কথা বলতে দেখেনি। আর আজ সাদিবকে উত্তাল সমুদ্রের ঢেউ মনে হচ্ছে, যা অবাধ্য হয়ে উঠেছে।
সাদিবের মা সাদিবকে থামাতে না পেরে সাদিবের বাবাকে ফোন করছে। সাবিহা সাদিবকে জোর করে ধরে সোফায় বসিয়ে দিল। সাদিব তখনও রাগে ফুঁসছে। সাবিহা সাদিবের পিঠে হাত বুলিয়ে বলছে, ভাইয়া, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মাথা ঠান্ডা করো প্লিজ। পানি দেব? সাবিহা দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। সাদিবের চোখ মুখ দিয়ে তখনও আগুন বের হচ্ছে। ইচ্ছে করছে সব গুড়িয়ে দিতে। সাবিহা সাদিবকে বলল, ভাইয়া, পানিটা খাও। সাদিব কড়া গলায় বলল, পানি টানি রাখো, আমি খাব না। অপরদিকে সাদিবের মা সাদিবের বাবাকে ফোন করে দিয়েছে। তিনি রওয়ানা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। ছেলে তার প্রচণ্ড বার বেড়েছে। একটা শিক্ষা দিতেই হয়। অবাধ্য হয়ে পড়েছে আজকাল। সাদিব সোফা থেকে 1 ইঞ্চিও নড়েনি। বাবার অপেক্ষায় আছে। সাদিবের বাবা বাড়িতে ঢুকতেই সাদিব সোফা থেকে সরু দৃষ্টিতে বাবার দিকে চেয়ে আছে। সাদিবের মা সাথে সাথে আসছে। সাদিবের বাবা বাড়িতে ঢুকে জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে সাদিবের মাকে বলল, এটা কি বাড়ি? সাদিব সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, না, এটা বাড়ি না। বাড়ি হলেও কোনো ভদ্রলোকের বাড়ি নয়। ভদ্রলোকের মুখোশ পরা একজন হৃদয়হীন, পাষণ্ড, অহংকারী লোকের ইটপাথরে বানানো মহল, যেখানে আমার দম বন্ধ হয়ে আসছে। সাদিবের বাবা চোখ রাঙিয়ে ধমকে বলল, সাদিব, বাবার সঙ্গে কথা বলছো ভুলে যেও না। সাদিবের মাও সাদিবের ব্যবহার দেখে অবাক না হয়ে পারছে না। তাই তিনি বলল, সাদিব, বাবার সাথে এভাবে কথা বলছিস কেন? সাদিব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাবা, ইনি যাই হোক কারো বাবা হতে পারে না। তারপর সাদিব চিৎকার করে বলল, যদি বাবা হতো তবে নিজের মেয়ের বয়সী একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতো না। একজন ভদ্রলোককে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে অন্য ফ্ল্যাটের মানুষের সামনে অকথ্য ভাষায় অপমান করত না। যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকত তবে একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তুলত না। সাবিহা আর সাদিবের মা সাদিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারা দুজনেই নির্বাক দাঁড়িয়ে আছে। সাদিবের মা বলল, কি বলছিস সাদিব তুই? হ্যাঁ মা, ঠিক বলেছি। বিশ্বাস না হলে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো। অবশ্য এতে লাভ হবে না। বাবার ভয় কেউ মুখ খুলবে না, যেমনটা এতদিন খোলেনি। সাদিবের বাবা বড় গলায় বলল, তো ভুলটা করেছি কি? আমি যে ঘাড় ধাক্কা মেরে বের করে দেইনি তাই বেশি। ও একটা লোভী, ছোট লোক। সাদিব চিৎকার করে বলল, বাবা, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। তোমার জন্য আজ আমার এই অবস্থা। তোমার জন্য রীতি আমাকে ছেড়ে দিয়েছে, আমার সাথে ব্রেকআপ করেছে। সাবিহা ব্রেকআপের কথা শুনে মুখে হাত দিল বিস্ময়ে। সাদিবের বাবা মৃদু হেসে বলল, সে তো হবারই ছিল। ও এখন আর তোমাকে দিয়ে কি করবে? নতুন কাউকে জুটিয়ে নিবে। তুমি বোকা, তাই এখনো রীতি করছ। সাদিবের মাথায় যেন আবারও আগুন ধপ করে জ্বলে উঠল। তাই রাগে গজগজ করতে করতে বলল, বাবা, রীতিকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। তুমি ওর বাবার কাছে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। ক্ষমা? আমি ক্ষমা চাইব? কেন? কারণ তুমি অন্যায় করেছ। সন্তানের অন্যায়ের জন্য বাবা মায়ের মাথা সবার সামনে নিচু হয়ে যায়, কিন্তু আজ তোমার অন্যায়ের জন্য আমার মাথা নিচু হয়ে গিয়েছে লজ্জায়। ছি বাবা, আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার বাবা। সাদিবের বাবা বিরক্ত বোধ করছেন বেশ, তাই ভ্রু কুঁচকে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, রুমে যাও।
সাদিবের বাবা নির্লিপ্ততা ভাব নিয়ে নিজের রুমে যাচ্ছেন আর সাদিব পেছনে থেকে চিৎকার করছে। রাতের অন্ধকারে রীতি বারান্দায় বসে বসে চা পান করছে। কিছুক্ষণ আগে কড়া লিকার দিয়ে চা বানিয়েছে। গরম চায়ে জিহ্বা পুড়ে যাচ্ছে, কিন্তু রীতির সেদিকে ধ্যান নেই। রীতি মগ্ন সাদিবের মধ্যে। পুরনো কথা, রাগভিমান, ঝগড়া, সাদিবের বাইকে ঘুরে বেড়ানো, একসাথে ভার্সিটি যাওয়া, সাদিবের গিটার বাজানো, প্রতিদিন বিকেলে চোখে চোখে কথা বলা, রাত জেগে ফোনে কথা বলা, সব মনের মধ্যে এসে জড়ো হচ্ছে। রীতির ফোন বাজছে ঘরে। রীতির কানে রিংটোনের শব্দ প্রচণ্ডভাবে বিঁধছে, কিন্তু উঠে গিয়ে দেখতে ইচ্ছে করছে না, জানতেও ইচ্ছে করছে না কে ফোন করেছে। বারবার ফোন বাজায় বিরক্তি নিয়ে উঠে দাঁড়াল। তারপর ফোন হাতে নিয়ে দেখে দিয়ার নাম ভেসে উঠছে। রীতি স্বাভাবিকভাবেই ফোন রিসিভ করল। অপর পাশ থেকে দিয়া বলল, রীতি আপু, কি হয়েছে তোমার? তুমি এমনটা কি করে করলে? রীতি নির্লিপ্ততা কণ্ঠে বলল, কি করেছি? দিয়া রীতির নির্লিপ্ততা ভাব দেখে অবাক হল। রীতি আপু, তুমি সাদিব ভাইয়ার সাথে ব্রেকআপ করেছ? রীতি গ্রিলে হাত দিয়ে বলল, হ্যাঁ, ঠিক শুনেছ। দিয়া উৎকণ্ঠা নিয়ে বলল, রীতি আপু, কেন? তুমি এটা করতে পারো না। রীতি ঠান্ডা গলায় বলল, কেন কেন পারি না? দিয়া অসহায়ভাবে বলল, রীতি আপু, কেউ না জানুক, আমি তো জানি তুমি সাদিব ভাইয়াকে কতটা ভালোবাসো। তাহলে এমন কেন করছো? রীতি শক্তভাবে বলল, বাসতাম, সেটা অতীত। দিয়া রীতির কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছে। তুমি এখনো বাসো, কিন্তু স্বীকার করতে চাইছ না। সাদিব ভাইয়াকে তুমি আজীবন ভালোবাসবে, পারবে না ভুলতে। তবে কেন সাদিব ভাইয়াকে আর নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পরিস্থিতির কাছে গভীর অনুভূতিগুলোও হার মেনে নেয়। পরিস্থিতির প্রভাবে ভালোবাসারাও ফিকে হয়ে যেতে সময় নেয় না। দিয়া রীতিকে আর কোনো প্রশ্ন করতে চায় না। ও রীতি আর সাদিবকে অনেকবার মিলিয়ে দিল, ও এইবার হয়তো ওর দ্বারা সম্ভব নয়। দিয়া ফোন রেখে অসহায়ভাবে সাবিহার দিকে তাকাল। সাবিহা দিয়ার পাশেই বসেছিল। ফোনে ওদের কথোপকথন আর দিয়ার ফেস দেখে সাবিহার বুঝতে বাকি নেই কিছু। সাবিহা দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণ মনে বলল, ভালোবাসায় এত কষ্ট, তবুও মানুষ ভালোবাসা করে কেন? প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষ ভালোবাসার জয়ধ্বনি দেয় কেন? দিয়া সাবিহার দিকে ছলছল চোখে চেয়ে বলল, জানি না রে। সাদিব রীতির বাবা স্কুলে রীতির বাবার সাথে দেখা করতে গিয়েছে। রীতির বাবা নিজের কেবিনে বসে আছে। সাদিব অপর পাশে চেয়ারে বসে আছে। রীতির বাবা গম্ভীর মুখে বলল, সাদিব, এখানে আমার একটা সম্মান আছে। প্লিজ কোনো তামাশা করো না। সাদিব মাথা নিচু করে আছে অপরাধী ভঙ্গিতে। মাথা তুলে এক পলক রীতির বাবার দিকে চেয়ে বলল, আঙ্কেল, বাবা কি করেছে সেটা গতকাল জেনেছি। আপনারা চলে যাওয়ার কারণটা আমার অজানা ছিল। বাবা যে আপনার সাথে এতটা দুর্ব্যবহার করেছে জানা ছিল না। জানার পর থেকে নিজের সাথে নিজের দৃষ্টি মিলাতে পারছি না। আমি গতকাল বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে মানতে নারাজ। সে ভুল করেছে, কিন্তু আমি জানি সে কত বড় অপরাধ করেছে। আমি তাকে বাবা বলে সম্বোধন করতে পারছি না। আমার বাবার অপরাধের জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নিব। বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। রীতি আমার সাথে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছে, সেটা আমাকে ঘৃণা করে নয়, বরং আপনার অপমানের জন্য নিজেকে দায়ী ভাবছে। নিজেকে নিজের সুখ, ভালোবাসা থেকে আলাদা করতে চাইছে।
আঙ্কেল, আমি জানি আপনি রীতির সাথে কথা বলেন না, কিন্তু এতে রীতির দোষটা কোথায়? আপনি আমার চেয়ে রীতিকে ভালো বুঝেন। আপনি জানে ও কতটা কষ্ট পাচ্ছে, ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে। তাই প্লিজ ওকে কষ্ট দিবেন না, ওকে ক্ষমা করে দিন। যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আপনি যদি বলেন আমি আমার বাবার থেকে আলাদা হয়ে যাব, আমি অমন মানুষের সাথে থাকতে পারছি না, তবুও রীতিকে আর শাস্তি দিবেন না। এই শাস্তি ওর প্রাপ্য নয়। আপনাদের বাবা মেয়ের ব্যাপারে আমার ঢোকা উচিত না, কিন্তু ঢুকে পড়লাম ভালোবাসার খাতিরে। ভুল বললে ক্ষমা করবেন। হাতজোড় করে। রীতির বাবা সাদিবকে ভালো করে দেখছে। কয়েকদিনের মধ্যে কতটা বদলে গেছে, চেহারার কি হাল করেছে। চোখমুখ শুকনো, শরীরও শুকিয়ে কাঠ হয়ে গেছে। রীতির বাবা শান্ত গলায় বলল, দেখো সন্তান যেমনই হোক, বাবা মা তাকে ছাড়তে পারে না। তেমনি সন্তানেরও উচিত তার বাবা মা ভুল করলে তাদেরকে ছেড়ে দেওয়া নয়, তাদের সাথে থেকে তাদের মনোভাব পাল্টে দেওয়া। তাই যাই হোক, বাবাকে ছাড়ার কথা বলো না। উনার সাথে আমার সমস্যা, কিন্তু উনি তো তোমাকে ভালোবাসেন। তোমার বাবা, উনি ভুলে যেও না। আর রীতির বিষয়, রীতি আমার মেয়ে, ওর বিষয়টি আমি দেখে নিব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর আরেকটা কথা, তোমার আর রীতির আলাদা হয়ে যাওয়াটা দুই পরিবারের জন্যই ভালো। আমি মেনে নিলেও তোমার বাবা কোনো দিন মেনে নিবে না। আমি আমার মেয়েকে কোনো অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না, আর ওমন ঘরে একদমই দিতে চাই না। আমি ওর বাবা। আমি কি করে জেনে শুনে মেয়েকে আগুনে ফেলে দেব? সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আঙ্কেল, আপনার পরে যদি কেউ রীতিকে ভালোবাসে সে আমি, কেউ যদি ওকে ভালো রাখতে পারে সে আমি, কিন্তু আপনার কাছে এটা যথেষ্ট নয়। সাদিব উঠে দাঁড়াল, তারপর সালাম দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। রীতির বাবা সাদিবের যাওয়ার দিকে চেয়ে আছে। সাদিবের কাছে এখন একটা রাস্তাই খোলা আছে, সেটা রীতির ছোট মামা। সাদিব রীতির ছোট মামাকে ফোন করে সব খুলে বলল। তারপর বলল, মামা প্লিজ আপনি রীতির সাথে কথা বলুন, ও আমাকে এভাবে ছেড়ে দিতে পারে না, কিছু করুন। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর পারছি না, এভাবে চলতে থাকলে আমি মরে যাব। রীতির মামা সাদিবের কথা শুনে অবাক হল। সাদিবের মতো ম্যাচুরড একটা ছেলে মরার কথা বলছে। ভালোবাসা মানুষকে ইম্যাচুর করে দেয়। রীতির মামা সাদিবকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স, আমি কথা বলবো রীতির সাথে, তুমি টেনশন করো না। রীতিকে সকাল সকাল মামা ডেকেছে মেসেজ করে, তাও পার্শ্ববর্তী কলেজে। রীতিদের বাড়িতে আসতে তার কি সমস্যা সেটা রীতির মাথায় ঢুকছে না। আর কি এমন কথা যাতে আর্জেন্ট ডেকেছে? রীতি রেডি হয়ে কলেজে গিয়ে মামাকে খোঁজে না পেয়ে কল করল। ওর মামা কল করে যে জায়গার ইনস্ট্রাকশন দিল তাতে রীতি বিস্ময়ের চরম পর্যায়ে। এমন চিপাচাপা জায়গায় মামা যেতে বলছেন। রীতি বিরক্তি নিয়ে মামার পাশে গিয়ে বসল। তিনি বাদাম চিবুচ্ছে আর পা ঝুলাচ্ছে। রীতি মামাকে পর্যবেক্ষণ করছে অদ্ভুতভাবে। রীতির মামা বলল, দেখা শেষ? আমি তোর মামা, কোনো এলিয়েন না। তুমি আমাকে এত জায়গা রেখে এখানে ডেকেছ কেন? রীতির মামা ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখে বলল, কারণ কথা বলার এটাই উপযুক্ত জায়গা। রীতি কটাক্ষ করে বলল, কি এমন কথা বলবে যে বাড়ি রেখে বনে এসেছ? রীতির নামা রীতির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তুই কি জানিস তুই ভালোবাসা শব্দটাকে অপমান করছিস? পবিত্র অনুভূতিগুলো নিয়ে মজা করছিস? রীতি মামার কথা শুনে মাথা নামিয়ে নিল।
যদি ভালোবেসে পাশেই না থাকতে পারিস তবে ভালোবেসেছিলি কেন? কঠিন সময়ে পাশে থাকার বদলে স্বার্থপরের মতো হাত ছেড়ে দিবি বলে? রীতি ছলছল চোখে মামার দিকে তাকাল। তারপর ঠোঁট কামড়ে নিজের কান্নাটা আটকে ধরা গলায় বলল, মামা, এছাড়া কি করার ছিল? বাবা। রীতির মামা রীতিকে থামিয়ে দিয়ে বলল, বাবাকে ভালোবাসিস, খুব ভালো কথা। তাই বলে অন্যের অনুভূতি নিয়ে খেলার, তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোর নেই যে কিনা তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। তোর জন্য পাগল প্রায়। পরিবার থেকে অনেক বাধা বিপত্তি আসে। যদি শক্তভাবে একে অপরের হাত ধরে সকল সমস্যা মোকাবেলা করতে নাই পারিস তবে ভালোবেসেছিলি কেন? রীতি কাঁদো কাঁদো হয়ে বলল, কেউ আমাদের মেনে নিবে না মামা। চেষ্টা তো করতে পারিস। চেষ্টা করতে আমার আপত্তি নেই। আমি কোনো বিপদকে ভয় পাই না, আমি সব বাধা মোকাবিলা করতে প্রস্তুত। কিন্তু আমি ভয় পাই সাদিবের কষ্টকে। কারণ পরিস্থিতি যেরূপ তাতে চেষ্টা করে কোনো লাভ নেই। সাদিবের মনে যে আশার বাতি জ্বলে উঠবে তা হুট করেই নিভে যাবে। এতে সাদিবের স্বপ্নভঙ্গ হবে। স্বপ্নভঙ্গের ব্যথা সাদিব সইতে পারবে না। আমি আমার কষ্টটা মেনে নিতে পারলেও সাদিবের কষ্ট আমি কিছুতেই মেনে নিতে পারব না। আমি ওকে হাসি খুশি দেখতে চাই, ভালো থাকতে দেখতে চাই। এখন কি সাদিব ভালো আছে? নেই। কারণ ওর ঠোঁটের কোণে হাসির কারণ তুই। তুই নেই তাই সব মিলিয়ে যাচ্ছে। এখন তো মরে যাওয়ার কথা ভাবছে। রীতির বুকে মোচড় দিয়ে উঠল মরার কথা শুনে। মামার দিকে অসহায় ফেস করে তাকাল। ভালোবাসা এমনই, শক্ত মানুষকেও ভেঙে ফেলতে পারে এক মুহূর্তে। সাদিবকেও ভালোবাসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একটা চান্স নেওয়া উচিত। যখন সাদিবকে তোর সাপোর্ট করার কথা, ওর মনোবল শক্ত করতে সাহায্য করার কথা, সেখানে তুই ওকে শুরুতেই হারিয়ে দিচ্ছিস। দুজনে দুজনের হাত শক্ত করে ধর, সব ঠিক হয়ে যাবে। একা একা কষ্ট না পেয়ে লড়াই কর। লড়াই না করলে জিতবি কিভাবে? রীতি মামার কথা শুনে কিছুটা সাহস সঞ্চয় করতে পারছে। রীতির মামা রীতির চোখে সম্ভাবনা দেখতে পাচ্ছে। রীতির মামা সামনের দিকে আঙুল দিয়ে কিছু দেখাচ্ছে। রীতি সেদিকে তাকাল। সাদিব দাঁড়িয়ে আছে। রীতির মামা বেস্ট লাক বলে উঠে গেল। সাদিবের সামনে গিয়ে কাঁধে হাত রেখে কিছু বলছে। সাদিব সেটা মাথা নিচু করে শুনছে। রীতি মাথা নিচু করে বসে আছে। সাদিব ওর পাশে এসে বসল। রীতি তবুও চুপচাপ। তাই সাদিব রীতিকে একদম ঘেঁষে বসল। রীতি নীরবে চোখের পানি ফেলছে। সাদিব রীতির মাথা নিজের কাঁধে ঠেকিয়ে বলল, আমাকে আর কষ্ট দিও না, সইতে পারি না। রীতি দুহাতে সাদিবের এক হাত চেপে ধরল। যার মানে ছাড়ব না, কখনো ছাড়ব না। সাদিব রীতির চোখে চোখ রেখে রীতির দুহাত ছাড়িয়ে নিয়ে রীতির এক হাতের পাতার উপর ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রীতি কান্নার মধ্যেও মুচকি হাসল। রীতির মামা সাদিব আর রীতির জন্য ফুচকা অর্ডার করে বসে আছে। রীতি আর সাদিবের হাতে ফুচকার প্লেট। রীতির মামা ফোনে চ্যাটিং করছে। রীতি প্লেট হাতে বলল, মামা, তুমি খাবে না? তোমার জন্য অর্ডার করনি? রীতির মামা মুচকি হেসে বলল, আমি খাবো না, তোরা খা। রীতি ভ্রু কুঁচকে বলল, কেন খাবে না? তুমি তো সেদিন বেশ খেলে। রীতির মামা আলতো হেসে বলল, সেদিন তোর মামি ছিল। তোর মামিকে ছাড়া আমি ফুচকা খাই না, ঠিক স্বাদ পাই না। রীতি ভেঙচি কেটে বলল, ঈষস কি প্রেম? রীতির মামা সাদিবের দিকে তাকিয়ে হাসল। তারপর বলল, দেখেছ ভালোবাসাকেও উপহাস করে।
সাদিবও মামার সাথে আলতো হাসল। তারপর বলল, মামিকে ছাড়া ফুচকা না খাওয়ার কারণ কি? কারণ ওর খুব পছন্দ ফুচকা, তাই ওকে ছাড়া ফুচকা আমার মুখে রুচে না। সাদিব রীতির দিকে তাকিয়ে বলল, তাহলে তো আমার চা খাওয়া ছেড়ে দিতে হবে। রীতি যেই হারে চা খায়, ওর তো চা ফেভারিট। এখন আমার কি হবে? রীতি সাদিবের দিকে ভ্রু কুঁচকে ঠোঁট ফুলিয়ে তাকাল। রীতির মামা বলল, তোমাদের দুজনকে একটা ঘটনা বলি। আমার তখন 25 বছর, সবে পড়াশোনার পাঠ চুকিয়েছি, চাকরি বাকরি নেই, বেকার মানুষ আড্ডাগল্পে দিন কেটে যায়। সবাই বাবার হোটেলে খায় আর আমি ভাইদের হোটেলে খাই, কোনো চাপ নেই। এমন একদিনে অর্থি ফোন করে কাঁদতে কাঁদতে বলল ওর জন্য ছেলে দেখা হচ্ছে। সেদিন সেই মুহূর্তে আমি ম্যাচুর হয়ে গেলাম। আমার সব বদলে গেল। বেকার ছেলের কাছে কে মেয়ে দিবে? অর্থি বাবার আদরের মেয়ে, আমার মতো বেকার ছেলের কাছে কেন বিয়ে দেবে? আর আমি ভাইদের কোনো মুখে বলবো? চাকরি খোঁজা শুরু করে দিল ম। বর্তমান বাজারে চাকরি পাওয়া একটুখানি কথা না। মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না। আমি কারো সাহায্য নিতে অনিচ্ছুক। বাড়িতে কাউকে কিছু জানাইনি। হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু অর্থি আমার হাত ছাড়েনি, মনোবল বাড়াতে সাহায্য করেছে। আমার উপর বিরক্ত কিংবা রাগ হয়নি। আমি আশার আলো হিসেবে অর্থিকে দেখতাম, ওর কথা শুনতাম। অবশেষে চাকরি হয়ে গেল। অর্থি প্রায় একটা বছর ওর পরিবারের সাথে লড়াই করেছে। কত বয়স ছিল ওর? রীতির বয়সী ছিল তখন। তারপর আমরা বিয়ে করলাম দু পরিবারের সম্মতিতে। 3 বছর চলছে বিয়ের। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রীতি মামার কথা শুনে মুখ ভার করে ফেলল। সাদিবকে ছেড়ে দিয়েছিল সেটা ভেবে সাহস দেখাতে পারেনি। রীতির মামা আবারও বলল, আমি বেখেয়ালি উদাসীন একটা ছেলে ছিলাম। কোনো কিছু সিরিয়াসলি নিতাম না, কিন্তু অর্থিকে নিয়েছি, তাই এক মুহূর্তেই সিরিয়াস হয়ে গিয়েছিলাম। তাই তোমাদের বলছি, তোমরা একে অপরের হাত ছেড়ো না। দুজন দুজনকে আগলে রেখো ভালোবেসে। একে অপরের শক্তি হিসেবে পাশে থেকো। সাদিব বলল, রীতির কথা জানি না, তবে আমি কথার খেলাপ করি না। জীবন দিয়ে দেব, তবুও কথার খেলাপ করব না। আমি আজ কথা দিল রীতির হাত কখনো ছাড়িনি আর ছাড়বও না। রীতি আলতোভাবে হাসল। নিজেকে আর ফুরবল লাগছে না। রীতিকে ওর মামা বাড়িতে পৌঁছে দিল, যাতে রীতিকে কেউ সন্দেহ না করে। রীতির মামা বলেছে রীতির মন খারাপ ছিল, তাই ঘুরতে নিয়ে গিয়েছিল। হাসিয়ানন্দে ভালোবাসায় কেটে গেছে আরও কতগুলো দিন। সাদিবের বাবা সাদিবের উপর বেশ বিরক্ত। সাদিব আজকাল তার কথার পাত্তা দেয় না, কেমন অবাধ্য হয়ে উঠেছে। তিনি এর একটা বিহিত করতে চান, তাই বড় মেয়েকে ডেকেছেন। সাদিবের বড় বোন এসেছে সাদিবদের বাসায়। আলোচনার এক পর্যায়ে সাদিবের বাবা ঠিক করল সাদিবের বিয়ে দিবেন। মেয়েও ঠিক করে ফেলেছেন। সাদিবের মা কিছুটা শঙ্কার মধ্যে থাকলেও সাদিবের বড় বোন এটাই ঠিক মনে করছে। সাবিহা এতে ঘোর আপত্তি জানাচ্ছে। আপু, মা তোমরা ভুল করছো। ভাইয়া এসব কিছুতেই মেনে নিবে না, বরং বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। মারিয়া বলল, কেন রাজি হবে না? আমি ওকে বুঝাবো। ও আমার কথা ফেলতে পারবে না। এমন পরিস্থিতিতে ওর বিয়ে দেওয়াটাই বেটার। সাদিবের মায়ের চোখে মুখে দুশ্চিন্তা ভর করেছে। সেও দুটানার মধ্যে আছে, তাই আমতা আমতা করে বলল, আমারও মনে হচ্ছে সাদিব ঝামেলা করবে। মারিয়া বলল, মা, আমাদের এ ছাড়া আর উপায় নেই। সাদিব আর বাবার সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে।
এভাবে চলতে পারে না। বাবা ছেলের সম্পর্ক এমন হলে এই সংসারে শান্তি ফিরে আসবে না। আর বাবা রীতিকে মেনে নিবেও না। তাহলে এসবের ফায়দা কি? যেটা কখনো হবেই না সেটা নিয়ে ঝামেলা না পাকিয়ে সাদিবের একটা বিয়ে দিয়ে দেও। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সাবিহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আগে বিয়ে তো হোক। মারিয়া সাবিহার দিকে চোখ পাকিয়ে তাকাল। সাবিহা মায়ের রুম ত্যাগ করল। সাদিবের মাও ভাবছে মারিয়ার কথা ঠিক। একবার যদি বিয়েটা দিতে পারে তবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। বাবা ছেলের সংঘর্ষ আর ভালো লাগছে না তার। এইবার একটু শান্তি চান। রীতিরা যাওয়ার সাথে সাথে সব শান্তি এই বাড়ি ছেড়ে পলায়ন করেছে। সুখের সংসারে আগুন লেগে গেছে। সাদিব বাড়িতে আসতেই সাবিহা বিয়ের কথাটা সাদিবের কানে তুলে দিল। সাদিব এসব শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। মাথায় যেন আগুন জ্বলছে। পুরো বাড়ি সেই আগুনে জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। সাদিব বাবার সাথে চিৎকার চেঁচামেচি করছে, আমি যদি বিয়ে করি তবে রীতিকেই করব। পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাতে পারবে না। সাদিবের বাবা দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমার কথাও শুনে রাখো, আমি কিছুতেই ওই মেয়েকে এই বাড়িতে তুলব না। ওকে বিয়ে করলে তোমারও এই বাড়িতে জায়গা হবে না। সাদিব মৃদুস্বরে বলল, ঠিক আছে। তারপর টেবিলে জোরে হাত চাপকে চিৎকার করে বলল, ঠিক আছে, থাকব না এই বাড়িতে। তুমি থাকো তোমার রাজত্ব নিয়ে। এই রাজত্ব আমার চাই না। সাদিব নিজের ঘরে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। সাদিবের মা, বোন সবাই সাদিবকে বাধা দিচ্ছে। সাদিবের বাবা কড়া গলায় বলল, তুমি যদি আজ এই বাড়ি ছাড়ো তবে তুমি আমার সব সম্পত্তি, বাড়িগাড়ি থেকে বঞ্চিত হবে। তোমার জায়গা হবে না আর এই বাড়িতে। সাদিব আবারও তাচ্ছিল্য হেসে বলল, তুমি লোভী, স্বার্থপর হলেও লোভী ছেলে জন্ম দেওনি। আমার কোনো কালেই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না, আর না আজ আছে। আমি শুধু আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আনন্দে থাকতে চেয়েছি আজীবন। আজ যদি আমার মনের আনন্দের জন্য সব ছাড়তে হয় তাতে আমার আপত্তি নেই। সাদিবের বাবা সাদিবের মাইন্ড চেঞ্জ করতে বলল, তোমার মা বোনের কোনো দাম নেই তোমার কাছে? ওরা কেউ না তোমার? আজ রীতি সবার ঊর্ধ্বে? সাদিব বাবার কথা শুনে মায়ের কাছে গিয়ে দাঁড়াল। তারপর বলল, এই পৃথিবীতে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার মা। আর এটা সব ছেলেমেয়েরই উচিত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার মা আমাকে কখনো খারাপ শিক্ষা দেয়নি। আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা মায়ের শিক্ষার ভিত্তিতেই নিচ্ছি। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মা সবসময় আমার মনে, আমার দোয়ায় থাকবে। তেমনি আমিও মায়ের মনে, মায়ের প্রতি মোনাজাতে থাকব। সাদিবের মা সাদিবের কথার পিঠে কোনো কথা বলতে পারল না। তারপর সাদিব সাবিহার সামনে গিয়ে দাঁড়াল। তারপর বলল, সব সময় আমি আমার বোনের মাথার উপর ছায়া হতে চেয়েছি। বোনকে আগলে রেখেছি। আমার বোন আমার সিদ্ধান্তকে সম্মান দিবে এটা আমার বিশ্বাস। আমি যেখানেই থাকি না কেন বোনের প্রয়োজনে ছুটে আসব, শুধু একটাবার ডাকিস। সাদিব সাবিহার মাথায় হাত বুলিয়ে স্নিগ্ধ হাসল। সাবিহা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চুপ কাঁদছে। মারিয়া সাদিবের সামনে এসে দাঁড়িয়ে বলল, সাদিব কি করছিস তুই? মা দেখ কিভাবে কাঁদছে। মাকে কাঁদিয়ে চলে যাচ্ছিস? সাদিব মৃদু হেসে বলল, কেন আপু, তুই আছিস তো মায়ের জন্য। মাকে দেখে রাখিস, ভালো থাকিস। মন চাইলে আমার জন্য দোয়া করিস। পেছনে থেকে মারিয়া বারবার সাদিবকে ডাকছে। সাদিবের মা বসে বসে কাঁদছেন। সাদিব বাইক স্টার্ট দিল। আজ ও অজানার পথে পাড়ি জমিয়েছে।
আজ ওর নিজেকে মুক্ত লাগছে, ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করছে। মুক্তির স্বাদ উপলব্ধি করতে চাইছে। মা, ক্ষমা করো। আমি আবারও তোমার কোলে ফিরে আসব, কথা দিচ্ছি। তার আগে বাবাকে একটা শিক্ষা দিতে হবে। সাদিব বাইক চালাচ্ছে আর গান গাইছে। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে মেলে দিল গানের সুরের এই ডানা, মনে মনে। রীতি নাস্তা করে রুমে গিয়ে বসেছে আর ফোনটা বেজে উঠল। রীতি ফোন হাতে না নিয়েই বুঝতে পারছে সাদিব ফোন করেছে। রীতি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, পিৎজা খাচ্ছি, খাবে? রীতি বেকুব হয়ে গেল। ফোন করে মানুষ কুশল বিনিময় করে আর সাদিব ফোন করে পিৎজা খাবে কিনা জিজ্ঞেস করছে। সকাল সকাল পিৎজা? কোথায় আছেন আপনি? এই তো একটা রেস্টুরেন্টে। আমার তো আর বউ নেই যে রান্না করে খাওয়াবে। রীতি উদ্বিগ্ন হয়ে বলল, কেন আন্টি কই? শরীর খারাপ না, বাড়িতে নেই? সাদিব স্বাভাবিকভাবেই বলল, আমি বাড়িতে নেই, চলে এসেছি বাড়ি ছেড়ে। রীতি সাদিবের কথা শুনে শকট। নিজের শকট কাটিয়ে উঠতে পারছে না। সাদিব এমনভাবে বলছে যেন এটা হওয়ারই ছিল। অনুতাপ, ভ্রুক্ষেপহীন ভাব করছে। রীতি আমতা আমতা করে বলল, মানে কি? বাড়ি থেকে চলে এসেছেন মানে? সাদিব পিৎজা চিবানো শেষ করে বলল, সে অনেক কাহিনী, সামনাসামনি বলতে হবে। রীতি বিচলিত হয়ে বলল, তাহলে সামনাসামনিই বলুন। আমি বের হচ্ছি, আপনি চলে আসুন। সাদিব টেবিল ছেড়ে উঠতে নিলে রীতি বলল, খাবার শেষ করে উঠুন। আমার রেডি হয়ে মাকে মানিয়ে বের হতে সময় লাগবে। একদম তাড়াহুড়ো করবেন না। বাইক কম স্পিডে চালাবেন। ভুলে যাবেন না বাইকের মালিক রীতি। সাদিব স্মিত হেসে বলল, আচ্ছা আচ্ছা। রীতি মাকে ম্যানেজ করে সাদিবের সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতেই রীতির মা একটা বক্স নিয়ে রীতির সামনে এসে বলল, এটা সাদিবকে দিবি। রীতি মায়ের কথা শুনে চমকে গিয়ে বর্ষর ঢোক গিলল। শিরদাঁড়া বয়ে শীতল শিহরণ বয়ে গেল। ভয় মায়ের দিকে তাকাতে পারছে না। মা কি করে জানল সাদিবের সাথে দেখা করতে যাচ্ছি? রীতির মা রীতির অবস্থা দেখে বলল, তুই আমার পেটে জন্মেছিস, আমি না। তোর নারীনক্ষত্র সব জানি। ওকে দিস অনেক দিন যাবত ও আমার হাতের কিছু খায় না। রীতির মায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল। মাও সাদিবকে মিস করে প্রচুর। রীতিকে আসতে দেখে সাদিব উঠে দাঁড়াল। রীতির চোখে মুখে নানা প্রশ্ন, চিন্তার রেখা ফুটে উঠেছে। রীতি বিমর্ষ মুখে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই সাদিব বলল, বিএফের সাথে কেউ এভাবে দেখা করতে আসে? রীতি সাদিবের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। মানে কি? কিভাবে এসেছি? তারপর রীতি নিজেকে পা থেকে দেখছে যতটুকু পারছে। সাদিব হেসে বলল, বিএফের সাথে দেখা করতে আসলে একটু সেজেগুজে আসছে হয়। রীতি ভ্রু কুঁচকে সাদিবের দিকে তাকিয়ে বলল, ফাজলামি করেন? এমন মুহূর্তেও আপনি ফাজলামি কি করে করতে পারেন? কি হয়েছে বলুন। সাদিব বসে বলল, কি হবে? বাড়ি থেকে চলে এসেছি। রীতি সাদিবের পাশে বসে বলল, চলে এসেছেন? না আঙ্কেল রাগের মাথায় বের হয়ে যেতে বলেছে। সাদিব বলল, তেমনই বলতে পারো। আঙ্কেল রাগের মাথায় বলল আর আপনিও চলে এলেন? আপনার এত রাগ কবে থেকে হলো? আপনার তো এত রাগ নেই। সাদিব রীতির দিকে চেয়ে হালকা হেসে বলল, তাহলে তুমি আমাকে চেনোনি। আমি ভয়ঙ্কর রাগী। তবে হুটহাট অযথা রেগে যাই না। যেখানে প্রয়োজন সেখানেই আমার রাগটা দেখাই। কাউকে ছাড় দেই না। রীতি চুপ করে গেল।
তারপর নিচু গলায় বলল, আপনি কাজটা ঠিক করেননি। রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে আসবেন? সাদিবের এখন রীতির কথা শুনে রাগ হচ্ছে। সাদিব রাগান্বিত সুরে বলল, আচ্ছা, তাই নাকি? তাহলে বাবার কথা মতো বাবার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করে সংসার করা উচিত ছিল। আর সেই বিয়েতে তোমাকে দাওয়াত করা উচিত ছিল। রীতি সাদিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সাদিবের বিয়ের কথা শুনে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। গলা ধরে আসছে, চোখ ভারী হয়ে যাচ্ছে পানিতে। অবাধ্য চোখের পানিগুলো বাঁধ মানতে চাইছে না। টুপ করে এক ফোঁটা পানি গালে পড়ল। সাদিবের রাগ নিমিষেই কেটে গেল। সাদিব বিচলিত হয়ে পড়ল রীতির চোখের পানি দেখে। সাদিব রীতির আরও কাছে বসে বলল, এই সরি, আমি তোমার সাথে আর এভাবে কথা বলবো না। সত্যি বলছি, আর রাগ করব না। সাদিব রীতির চোখের পানি মুছে দিল। রীতি ভাঙা গলায় বলল, আপনার যত ইচ্ছে রাগ করুন আমার সাথে, তবুও অন্য কাউকে বিয়ে করার কথা বলবেন না। সাদিব চোখ বন্ধ করে নিজের মাথায় নিজেই গাঁটটা মারল। আমিও না। এই অবুঝ মেয়েটাকে কেন কষ্ট দেই? বোকা মেয়ে, আমি তো তোমাকে রিজন জানালাম। কেন বাবার সাথে রাগারাগি হয়েছে? কেন চলে এসেছি বাড়ি ছেড়ে? রীতি নর্মাল হয়ে সাদিবকে বলল, হুট করে আঙ্কেল আপনার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল কেন? কি করেছেন আপনি? আমি শিওর আপনি কিছু করেছেন। সাদিব মাথা চুলকে নাক কুচকে হাসছে। রীতি ভ্রু কুচকে চেয়ে আছে। আসলে তোমরা যে ফ্ল্যাটে থাকতে সেখানে নতুন ভাড়াটিয়া আসতে দিচ্ছি না। কেউ ভাড়ায় আসতে চাইলে উল্টো পাল্টা কথা বলে ভাগিয়ে দিতাম। আরও উল্টো পাল্টা কাজ করেছি। তাই বাবা ক্ষেপে গেছেন। আমাকে বিয়ে দিয়ে সোজা করতে চান। তাই। রীতি অবাক হয়ে বলল, আপনি এসব কেন করছেন? ভাড়াটিয়া আসতে দিচ্ছেন না কেন? আপনার কি মনে হচ্ছে আমরা ও বাড়িতে আবার ভাড়ায় যাব? উহু, জানি আর যাবে না আঙ্কেল। বাট আমি ওখানে শুধু তোমার ছোঁয়া, তোমার স্মৃতি রাখতে চাই। অন্য কারো ছোঁয়ায় তোমার ছোঁয়াকে মলিন করতে চাই না। তালা মেরে এসেছি। রীতি অন্যমনস্ক হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তালা ভাঙা যায়। সাদিব বলল, সে যাক। ওখানে কেউ ভাড়া আসবে না সাদিব থাকতে। রীতি অনুতাপের সুরে বলল, এসব আমার জন্য হচ্ছে। আমার জন্য আপনি বাড়ি ছেড়েছেন। সাদিব রীতিকে আগলে নিয়ে বলল, তোমার জন্য না, আমার জন্য। বাবাকে আমি ঠিক পথে আনতে চাই। টাকার চেয়ে সম্পর্কের মূল্য যে বেশি সেটা বুঝাতে চাই। আমার শূন্যতা বুঝাতে চাই। এটা আমাদের সবার জন্য ভালো হবে। আপনি থাকছেন কোথায়? জনির ফ্ল্যাটে। ওখানেই থাকব। আর একটা জবের চেষ্টা করব। উনি কি একাই থাকেন? না, 2 বেডরুমের ফ্ল্যাট। শেয়ারে থাকে এক বড় ভাইয়ের সাথে। আচ্ছা, সাবধানে থাকবেন। আর রাগ কমে গেলে বাড়িতে ফিরে যাবেন। তুমি যদি আবারও বাড়ি যাওয়ার কথা বলো তো আমি আবারও বিয়ের কথা বলবো। ঠিক আছে, আর বলবো না। এখন এটা নিন। আপনার শাশুড়ি মা দিয়েছেন। সাদিব উৎসুক হয়ে রীতির হাত থেকে বক্স খুলে দেখে পিঠা। বউ আনাড়ি হলেও সমস্যা নেই। শাশুড়ির হাতে বেশ জমিয়ে খাওয়া যাবে। সাদিব জনির সাথে বসে গল্প করছিল তখনই পাশের রুমের বড় ভাই এসে ওদের সাথে আড্ডা দিচ্ছে। জনি পরিচয় করিয়ে দিল, উনার নাম রাসেল। সাদিবের সবার সাথে মেশার ভালো গুণ রয়েছে। তাই অল্প সময়েই রাসেল ভাইয়ের সাথে ভালো ভাব হয়ে গেল। সাদিব বাড়ি থেকে এসেছে আজ 5 দিন।
বাবা একদিনের জন্য ফোন করে খোঁজ নেয়নি। মা বারবার বাড়ি ফিরে যেতে বলছে। সাদিবের বন্ধু বাইরে গেছে। সাদিবের মনটা আজ ভীষণ খারাপ। এই মুহূর্তে কাউকে প্রয়োজন যার সাথে মন খুলে দুটো কথা বলতে পারে, নিজেকে হালকা করতে পারে। আজ সাদিব একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল। ইন্টারভিউ দিতে গিয়ে যা দেখল তাতে মন ভেঙে গেছে। আসলেই মামা খালু ছাড়া চাকরি হয় না। যতটা সহজ ভেবেছিল ততটাও সহজ না। সাদিবের আজ নিজেকে অসহায় লাগছে। বাবার পয়সায় আরাম করে গেছে আজীবন। এই কঠিন বাস্তবতার মাঝে এসে বুঝতে পারছে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা রোজ কতটা দীর্ঘশ্বাস নিয়ে ঘুমাতে যায়, কতটা কষ্ট বুকে চেপে রাখে, কতটা অনিশ্চয়তার মাঝে দিন পার করে। সাদিবের সব মিলিয়ে কিছুই ভালো লাগছে না। রীতির সাথেও কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না। এতে রীতির টেনশন বেড়ে যাবে। তাছাড়া রীতি নিজেকে আরও অপরাধী ভাববে, নিজেকে আরও দায়ী করবে। সাদিব এসব ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এটাচ করা বারান্দায় দাঁড়িয়ে রাসেল ভাই নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। সাদিবকে দেখে বলল, আরে ইয়াং ম্যান, কি খবর তোমার? সাদিব মৃদু হেসে তার সামনে গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকাল। ঘুটঘুটে অন্ধকার, আকাশে দুয়েক তারা দেখা যাচ্ছে। সাদিবের মনে হচ্ছে এই আকাশ সাদিবের প্রতিচ্ছবি। সাদিব যতই ডোন্ট কেয়ার ভাব করুক, যতই বলুক আম ওকে, ওর ভেতরে একটা চাপা কষ্ট পুষে রেখেছে। প্রথমে রীতির দূরে চলে যাওয়া, বাবার এমন ব্যবহার, ওর বাড়ি, ওর পরিবার, মা বোনকে ছেড়ে এসে ও ভালো নেই, একদম ভালো নেই। ডিপ্রেশনে ভুগছে। জীবন যেন ডিপ্রেশনে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। রাসেল ভাই সাদিবের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার সাদিব, মন খারাপ? সাদিব রাসেল ভাইয়ের দিকে ঘুরে হেসে বলল, না, আমার মন কখনো খারাপ হয় না। রাসেল ভাই তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হয়, মন খারাপ হয়। তোমার চোখে আমি একটা চাপা কষ্ট দেখতে পাই, সব সময় যেটা লুকিয়ে রাখো। কেন রাখো? নিকোটিনের ধোঁয়ার মতো উড়িয়ে দেও। সাদিব একরাশ বিস্ময় নিয়ে রাসেল ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উনি সবটা কি করে বুঝে ফেলল? রাসেল ভাই হেসে বলল, আমি জানি তুমি কি ভাবছ। আমি তোমার প্রতিচ্ছবি, তাই। কতদিনের প্রেম? সাদিব চমকে গিয়ে বলল, আপনি? কেউ বলেনি, জানিও না। তবে মনে হলো তুমি কাউকে ভালোবাসো। ভয়ঙ্কর ভালোবাসা যাকে বলে। সাদিব লজ্জা মিশ্রিত হেসে বলল, জি, 8 মাসের সম্পর্ক। রাসেল ভাই নাকমুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এই প্রেম শুধু পোড়ায়, কিছু দেয় না। 8 মাস? আমার 8 বছরের সম্পর্ক ছিল, কত শত প্রতিশ্রুতি ছিল, সেও ছেড়ে চলে গেছে। সাদিব কৌতূহল নিয়ে বলল, কেন? রাসেল ভাই তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেন আবার? বেকার ছিলাম তাই। মেয়েরা যাকে ভালোবাসে না তার সাথে আজীবন থাকতে পারলেও চাকরি নেই এমন ভালোবাসার মানুষকে ভুলেও বিয়ে করে না। রাসেল ভাই আবারও হাসল। শেষের কথাটা সাদিবের একদম পছন্দ হল না। নিজের ব্যক্তিগত ক্ষোভ ঢালছেন তিনি। রাসেল ভাই সিগারেট ফেলে বলল, জানো, খুব ভালোবাসতাম ওকে। তার বদলে কি পেলাম? আমরা একই ক্লাসে পড়তাম, একসাথে গ্র্যাজুয়েট করেছি। তারপরই ওর বাড়িতে ওর বিয়ের জন্য পাগল হয়ে গেল। আমার চাকরি নেই, বেকার আমি, চাকরি পাচ্ছিলাম না, তাই ওর পরিবার আমার কাছে মেয়েকে বিয়ে দিতে নারাজ।
আর অপেক্ষাও করবে না। ওকে বলেছিলাম চলো পালিয়ে বিয়ে করে নেই, তারপর সবাই মেনে নিবেই। কিন্তু ও রাজি হল না। একটা চাকরির কাছে আমার 8 বছরের ভালোবাসা হেরে গেল। আমার বাবা মা চাইলে হয়তো ওর বিয়েটা আটকাতে পারত, কিন্তু আটকায়নি। তাই আমি সবাইকে ছেড়ে দিয়েছি। পরিবার যদি প্রয়োজনে পাশে না থাকে, সে পরিবার দিয়ে কি করব? সাদিব রাসেল ভাইয়ের কষ্টটা অনুভব করতে চাইছে, আর কষ্টটা কিছুটা হলেও অনুভব করতে পারছে। ওর পরিবারও ওর পাশে নেই, আর নিজেরও চাকরি নেই। তবে রীতি আছে। কিন্তু এখন সাদিবের ভয় হচ্ছে রাসেল ভাইয়ের মতো ও নিজের ভালোবাসাকে না হারিয়ে ফেলে। সাদিবের অস্থির লাগছে, বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছে, হারিয়ে ফেলার ভয় ঝেঁকে ধরেছে। সাদিব জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাসেল ভাই আরেকটা সিগারেট ধরিয়ে বলল, কি কষ্ট হচ্ছে? কষ্ট পুষে না রেখে উড়িয়ে দেও। রসেল ভাই একটা সিগারেট বাড়িয়ে দিল। সাদিব সিগারেটের দিকে তাকিয়ে ভদ্রতাসূচক হাসি দিয়ে বলল, আমি সিগারেট খাই না। তাতে কি? একবার ট্রাই করে দেখো, নিজেকে হালকা লাগবে। মাথা থেকে সব টেনশন বেরিয়ে যাবে। সিগারেটই তো ভাই, এখনকার দিনে সবাই খায়, কিছু হবে না। একবার ট্রাই করে দেখো। সাদিব সিগারেটের দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ওকে প্রচণ্ডভাবে টানছে, বলছে নে কষ্টগুলো উড়িয়ে দে শূন্যে। সাদিব কাপা কাপা হাতে সিগারেটটা নিল, তারপর রাসেল ভাইয়ের দিকে তাকিয়ে রইল। 1 সপ্তাহ পর সাদিব আজ রীতির সাথে দেখা করতে এসেছে। রীতিকে ওর কিছু বলার আছে, গুরুত্বপূর্ণ কিছু। এই 1 সপ্তাহে সাদিবের বাবা মোট 3 বার ফোন করেছে, আর ফোন করে প্রতিবার করা কথা বলেছে। সাদিব আশা করেছিল অন্তত একবার ওর বাবা মোলায়েম গলায় ভালোবেসে বলবে, সাদিব ফিরে এসো, তোমাকে ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগছে। কিন্তু বলেনি। সাদিব হাল ছেড়ে দিয়েছে। কিছু মানুষ কখনো শোধরাবার নয়। সাদিবের বাবাও তাদের মধ্যে একজন। এই 1 সপ্তাহে সাদিব 2 জায়গায় ইন্টারভিউ দিয়েছে, সেখান থেকেও ফোন আসেনি। আজ এত সার্টিফিকেট, ভালো রেজাল্ট সব মূল্যহীন মনে হচ্ছে। সব মিলিয়ে সাদিব শূন্যতায় মারা যাচ্ছে। কিছুই ভালো লাগছে না। এখন তো রীতিকে হারিয়ে ফেলার ভয়টাও জেঁকে বসেছে। রীতি না কবে ছেড়ে চলে যায়। নিজের পরিবারের কথায় মানুষ যখন হতাশায় নিমজ্জিত থাকে, তখন একটা হাত খোঁজে উঠার জন্য, আর সেই হাতটা পেয়ে গেলে তাকে শক্ত করে ধরে। তাকেই জীবনের একমাত্র ভরসার স্থান মনে হয়। সাদিবের এখন রাসেল ভাইকে নিজের আইডল মনে হচ্ছে, কারণ রাসেল ভাই ওর অনুভূতিগুলোর সঠিক ব্যাখ্যা দিতে পারে। ওর সান্ত্বনার স্থান মনে হয়। রাসেল ভাই তার প্রেয়সীকে পায়নি, তাই সাদিবের মনে হচ্ছে সাদিবও রীতিকে পাবে না। মনে হচ্ছে ওর জীবনেও সেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। সাদিব পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো। ধোঁয়া উড়াচ্ছে। সেদিনের পর থেকে সাদিবের সিগারেট না হলে হয় না। রীতি দূর থেকে সাদিবকে ধোঁয়া উড়াতে দেখে হতভম্ব। রীতি দাঁড়িয়ে গেল, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে ভুল দেখছে, নয়তো অন্য কেউ। এটা আর যাই হোক সাদিব হতে পারে না। রীতি দাঁড়িয়ে সাদিবকে দেখছে। সাদিব আপন মনে ধোঁয়া উড়াচ্ছে, যেন ধোঁয়া না আনন্দ উড়াচ্ছে। রীতির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আর নয়তো পায়ের নিচের মাটি বরফ হয়ে গেছে, তাই নড়তে পারছে না। সাদিবের চোখে চোখ পড়তেই সাদিব সিগারেট ফেলে দিল। রীতিও নিজেকে স্বাভাবিক করে সাদিবের সামনে গিয়ে দাঁড়াল। সাদিবকে দেখছে। সাদিবের চোখ, মুখ,
ঠোঁট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারপর ভারী কণ্ঠে বলল, আপনি সিগারেট খান কবে থেকে? সাদিব অপ্রস্তুত হয়ে বলল, কিছুদিন হবে। রীতি কিছু বলল না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মনে মনে বলছে, সাদিব অনেক কষ্ট পাচ্ছে তাই সিগারেট ধরেছে। উনার সময়টা খারাপ যাচ্ছে। এখন এ নিয়ে বেশি কথা না বলাই ভালো। হিতে বিপরীত হতে পারে। সবটা ঠিক হয়ে গেলে আস্তে ধীরে বুঝিয়ে বলবো। উনি আমার কথা ফেলতে পারবে না। রীতি সাদিবের কাছে গিয়ে সাদিবের শুকিয়ে যাওয়া চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। সাদিব চোখ বন্ধ করে নিল। রীতির ছোঁয়া অনুভব করছে। রীতি বলল, এত কেন কষ্ট পাচ্ছেন? একদিন সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো আপনার পাশে। সাদিব রীতির হাত ধরে ফেলল। তারপর চোখ খুলে রীতির হাত বুকের বা পাশে নিয়ে বলল, রীতি চলো আমরা বিয়ে করে নেই। একমাত্র তুমিই পারো আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে। রীতি সাদিবের কথা শুনে বিস্ময় নিয়ে সাদিবের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে করে হাত সরিয়ে নিতে নিলে সাদিব আরো শক্ত করে ধরে বলল, কি হলো? সরে যাচ্ছ কেন? রীতি অসহায় ফেস করে বলল, আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? আপনার ফ্যামিলি কিংবা আমার ফ্যামিলি কেউ রাজি নয়। তাহলে বিয়ে কি করে? পালিয়ে। রীতি সাদিবের কথা শুনে দ্রুত বলল, অসম্ভব। সাদিব দাঁতে দাঁত চেপে বলল, কেন সম্ভব না? আমি যদি তোমার জন্য সব ছাড়তে পারি, সব ছেড়ে এমন এলোমেলো জীবনযাপন করতে পারি, তবে তুমি কেন নয়? ওহ, আমার কোনো চাকরি নেই তাই? রীতি সাদিবকে বুঝানোর চেষ্টা করে বলল, কি বলছেন এসব? একটা চাকরির জন্য আমি আপনার হাত ছেড়ে দেব? আমাকে এমন মনে হয় আপনার? তাহলে কেন নয়? আমাদের বিয়েটা হয়ে গেলে সবাই সবটা মেনে নিবে। দুই পরিবারের দ্বন্দ্ব মিটে যাবে। আমার চাকরি বাকরি নেই তার মানে এই না যে আমি তোমাকে খাওয়াতে পারবো না। আমি চাকরি খুঁজছি নিজেকে প্রমাণ করার জন্য। রীতি ভয়ার্ত চেহারায় বলল, কিন্তু? সাদিব বলল, কোনো কিন্তু নয়। তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি, এরই মধ্যে আমাকে জানাবে। যদি না বলো তবে জোর করব না। তবে ভেবে দেখো। রীতি নিজের রুমে পায়চারি করছে। কি করবে? সাদিবকে কি বলবে? সাদিবের এমন অবস্থা আর দেখতে পারছে না রীতি। সাদিবের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। সাদিব এমন কোনো কালেই ছিল না। সাদিবকে সঠিক পথে ফেরাতে হলে সাদিবকে বিয়ে করতে হবে। সাদিব ওর জন্য সব ছেড়েছে। রীতি এসব ভাবতে ভাবতে মায়ের রুমের দিকে গেল। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটার সাথে আর কতদিন এমন করবে? ও খুব কষ্ট পাচ্ছে। সব ভুলে যাও না। ওকে আবার আগের মতো আদর করে কাছে টেনে নেও। রীতির মা বলল রীতির বাবাকে। রীতির বাবা বলল, আমি কি খুব ভালো আছি? এটা রীতির জন্য দরকার ছিল। ওকে আমি এবারের মতো ক্ষমা করে দিল ম। কিন্তু এরপর যদি আর কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটায় তবে আমি ওকে ক্ষমা করব না। রীতির মা রীতিকে ডাকতেই রীতি কাঁদতে কাঁদতে বাবার পায়ের উপর মাথা রেখে বলল, আমি তোমাকে খুব মিস করেছি বাবা। রীতির বাবা রীতির মাথায় হাত রাখল। তারপর বলল, বাবার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসবে না, তাই বাবার অনুভূতিগুলো আর অপমান করো না। রীতি ভাবছে এখন ওর কি করা উচিত। কিছুক্ষণ আগে যে সিদ্ধান্ত নিল তা কি করা ঠিক হবে? বাবাকে আবার হারিয়ে ফেলবে না তো? আর সাদিব, ওর ভালোবাসা চলবে।